মাধুরী, ও মাধুরী, আরে কোথায় গেলে? দেখো তো, পোস্ট অফিস থেকে একটা চিঠি এসেছে। আরে তুমি তো বাহিরে বসে আছো, তুমি চিঠিটা খুলে দেখো না কে পাঠিয়েছে। আমি কাজ করছি, তুমি এসে দেখে যাও কে চিঠিটা পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসছি আসছি। আরে আরে, এটা তো দেখছি ওই শাশুড়ি মা চিঠি পাঠিয়েছে। আরে গিন্নি, তোমার মা চিঠি পাঠিয়েছে। হ্যাঁ, তোমার মার নাকি খুব অসুখ। ও মা, এ কি বলছো তুমি? আমার মা খুব অসুস্থ। চিঠিতে চিঠিতে আর কি কি লেখা আছে গো, পড়ে শোনাও তো শুনি। চিঠিতে তো লেখা আছে ওই তোমার মা হাতে গুনে আর 1 সপ্তাহের মতো বেঁচে থাকবে, তাই মরার আগে আমাদের সবাইকে একটু দেখতে চান। ও মা, এ কি শোনালে তুমি? হ্যাঁ ঠিক আছে, কাল সকালবেলায় আমরা ওই মায়ের বাসায় রওনা দিব। হ্যাঁ ঠিক আছে গিন্নি, কোনো সমস্যা নেই। তুমি আজকেই গুজগাছ করে নাও, কাল সকাল সকালই গরুর গাড়ি করে বের হয়ে যাব। আরে রে, মানুষের বয়স হলে যে কত জ্বালা, শুধু মরার ভয়। আমি ওই মরার ভয় করি না, যতদিনই বেঁচে থাকবো ততদিনই সবার সাথে হাসি খুশি থাকবো, কাউকে বুঝতে দেব না আমার যে অসুখ হয়েছে। কিন্তু 3 মেয়ের বাড়িতেই তো চিঠি পাঠালাম, তারা কি আদৌ আসবে? আমার মরার আগে কি তাদেরকে দেখতে পারবো? কে জানে কি আছে কপালে। ওগো গিন্নি, চিঠি এসেছে গো। তোমার মা আমার শাশুড়ি মা চিঠি পাঠিয়েছে। চিঠিতে খুব গুরুতরভাবে বলা হয়েছে যে ওই শাশুড়ি আম্মা ওই হাতে গোনা আর 1 সপ্তাহের মতোই বাঁচবে। তার শরীরের অবস্থা খুব খারাপ, তাই চিঠিতে বলেছে আগামীকাল সকালবেলায় তোমার মাকে যেন দেখতে যাই। ও মা গো, এই তুমি কি শোনালে গো? এক কাজ করি, আমি আজকেই সবকিছু গোছগাছ করে নেই, কাল সকাল সকালই গরুর গাড়ি করে ওই মাটাকে দেখতে যেতে হবে। হ্যাঁ, মাটাকে দেখি না কত বছর হয়ে গেল। এ কি বলছো গিন্নি? কালকে সকালে যাব কেন? যাবো নে, ওই 4-5 দিন পর না হয় একটু মুখের দেখা দেখে আসবো। এইদিকে কি বলবো, না খেয়ে আমরা মরে আছি, আর ওইদিকে তোমার মা জমি জমা কারো নামই দিচ্ছে না। মারা গেলে কি ওই জমি জমার সাথে করে নিয়ে যাবে নাকি? এ তুমি কেমন কথা বলছো গো? আমার মাটা অসুস্থ হয়ে মনে হয় বিছানায় পড়ে আছে, আর তুমি আছো ওই জায়গা সম্পত্তি নিয়ে। দেখি না, মার কাছে যাই, গিয়ে দেখি কি একটা রফা দফা করে। দেখো গিন্নি, তোমাকে একটা কথাই সাফ সাফ করে বলে দিচ্ছি, ওই বাসায় যাব, যদি দেখি জমি জমা না দেয় তাহলে কিন্তু আমি আবার সোজা ব্যাক করে বাসায় চলে আসবো। হ্যাঁ। ওগো শুনছেন শুনছেন, মা চিঠি পাঠিয়েছে। মায়ের শরীরটা নাকি খুব খারাপ। চলুন না, খুব তাড়াতাড়ি আমাদের মাকে দেখতে যেতে হবে। বড় জোর 1 সপ্তাহে মা বেঁচে থাকবে। ওগো চলুন না, মাটাকে দেখে আসি, কত বছর হয়ে গেছে মাটাকে দেখি না। না না না, তোমার মাটাকে আমি দেখতে যেতে পারবো না। শাশুড়ি মা আমাদের জন্য কি এমন করেছে যে আমরা দেখতে যাব? একেই তো তার কোনো ছেলে সন্তান নেই, তারপর এত বিঘা বিঘা জমি, কেন আমাদের নামে কি লিখে দিতে পারে না নাকি? আমরা কি তার পর? ওগো আমার মাটা খুব অসুস্থ, এই খারাপ সময়ে আপনি দয়া করে ওই খায়ের উপর নুনের ছিটা দিবেন না। হ্যাঁ চলুন না, মাটাকে কাল সকালবেলা দেখতে যাই। ঠিক আছে, তাহলে চলো কাল সকালবেলায় তোমার মাটাকে এক নজর দেখে আসি। জমি জমা তো লিখে দিলেই না, যাকগে কি আর করব, বয়স হয়ে গেছে মানুষের। আপনারা শুধু ওই জমি জমাই নিয়ে পড়ে থাকুন, এইদিকে আমার মাটা যে অসুস্থ হয়ে মরার পথে রয়েছে, ডাক্তার বলে দিয়েছে বড় জোর আর 1 সপ্তাহ বাঁচবে। তারপরেও আপনারা জমি জমা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ঠিক আছে, সমস্যা নেই, কপালে থাকলে জমি জমা ঠিক হবে। আরে আরে, আমার 3 মেয়ের 3 স্বামী চলে এসেছে আমাকে দেখার জন্য। এত সৌভাগ্য আমার, এত সুখ আমি কোথায় রাখবো রে? মরার আগে তোদের সবার সাথে যদি আনন্দে দিনটা কেটে যায় না, আমি মরেও শান্তি পাবো রে। কি গো মা, আমাদের কি বাইরে দাঁড়িয়ে করে রাখবে নাকি? ভিতরে ঢুকতে দিবে না?
আরে শাশুড়ি আম্মা, আপনি কেমন আছেন? আপনার শরীরটা এখন কেমন আছে? এই তো বাবা জীবন, আসি আর কি কোনো মতো। তোমাদের সবাইকে ডাকার উদ্দেশ্য হলো যে কয়দিনই বেঁচে থাকি তোমাদের সাথে মিলেমিশে কাটিয়ে দেব দিনগুলো। হ্যাঁ শাশুড়ি আম্মা, আমরা তো সেটাই চাচ্ছি। তাই তো তড়িঘড়ি করে আপনার মেয়েটাকে নিয়ে আপনার বাসায় চলে এসেছি। আপনি কোনো চিন্তা করবেন না, যেই কোনো সমস্যায় আর প্রয়োজনে আমি আর আপনার মেয়ে সব সময় আপনার পাশেই আছি। হ্যাঁ। আরে হয়েছে হয়েছে, এখানে দাঁড়িয়ে থেকে আর কত কথা বলবে শুনি। চলো চলো, সবাই মিলে ঘরে চলো। রামু কাকু, তা তুমি কেমন আছো? কত বছর পর তোমার দোকানে আসলাম। তা গরম গরম আমাদের তিনটে খুব সুন্দর করে চা বানিয়ে দাও তো। হ্যাঁ বাবা, আমি তো ভালোই আছি। দিচ্ছি দিচ্ছি, এখনই চা বানিয়ে দিচ্ছি। তা বুঝেছিস রমেশ, ওই শাশুড়ি আম্মা এত জায়গা জমি দিয়ে কি করবে শুনি? আমাদের 3 জামাইয়ের নামে লিখে দিলেও তো পারে, তাই না? মরার পরে কি এই জায়গা সাথে করে নিয়ে যাবে নাকি? হ্যাঁ দাদা, তুমি একদম ঠিক কথাই বলেছো। শাশুড়ি আম্মার মাথায় মনে হচ্ছে কোনো ঘিলুই নেই। আর আমাদের বউগুলো দেখো, তার মাকে যে একটু বুঝিয়ে সুঝিয়ে আমাদের নামে জায়গা জমিগুলি লিখিয়ে নিবে সেটাও নেই। মা যেমন হয়েছে, মেয়েগুলো সেরকমই হয়েছে। এই যে বাবারা, তোমাদের চা রেডি হয়ে গেছে। নাও নাও, চাগুলো নাও, আর গরম গরম খেতে থাকো। তা রামু কাকা, তুমি তো আমাদের শাশুড়ি মার ছোটবেলার বন্ধু। তা তুমিই বলো, আমার শাশুড়ির এত জায়গা সম্পত্তি, তারপরেও আমাদের নামে লিখে দিচ্ছে না। এগুলো কি কবরে নিয়ে যাবে নাকি? কি আর বলবো বাবা, তোমার শাশুড়ি মার চিন্তা ভাবনার সাথে তোমাদের চিন্তা ভাবনার মিল নেই। কারণ তোমরা তো দেখছি সব সময় ওই জায়গা জমি নিয়েই কথা বলছো। তোমাদের শাশুড়ির যে এমন একটা অসুখ, তোমরা তো সেটা নিয়ে ভাবছো না বাবা। এই রামু কাকা, তুমি কিন্তু বেশি কথা বলছো। তোমার চা বানানোর দরকার, তুমি চা বানাও। আমাদের জায়গা জমি লোভ আছে কি নেই সেটা আমাদেরটা আমরা বুঝবো, সেটা তোমাকে তো বলতে বলিনি। দুঃখিত বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। নগেন দাদা, ও নগেন দাদা, শোনো না, আমি তোমাকে বলি কি, ওই রামু কাকা তো ঠিক কথাই বলেছে। আমাদের শাশুড়ি এখন খুব অসুস্থ। তাই বলি কি, আমাদের এখন জায়গা জমি নিয়ে কথা না বলে ওই শাশুড়ির অসুখ বিসুখ নিয়েই ভাবা ভালো। কিভাবে শাশুড়ি সুস্থ হবে সেটা নিয়ে কথা বলতে হবে। এই তুমি ছোট, চুপ থাকো, তোমাকে তো কথা বলতে বলিনি। আর শাশুড়ি যেই বাড়িটাতে থাকে না, সেই বাড়িটা তো আমিই নিব। আমি এই ভাগ কাউকে দিব না। হ্যাঁ। শোনো জামাই বাবাজিরা, তোমরা তো আসলে একদিন হয়ে গেল। তোমাদের সাথে থেকে আমার মনটা পুরো ভরে গেছে। আচ্ছা, এখন তোমরা বসো, আমি সকালের নাস্তাটা তোমাদের বানিয়ে দিচ্ছি। এ কি বলছো মা? তুমি অসুস্থ শরীর নিয়ে কেন নাস্তা বানাতে যাবে? আমরা আছি তো, আমরা 3 বোন মিলে ঠিক নাস্তা বানিয়ে ফেলবো। হ্যাঁ। না না না, এখন আমি ওই সবার জন্য নাস্তা বানাতে পারবো না। বাবা বাহ, কত লোক! এতগুলো লোকের জন্য নাস্তা বানাতে বানাতে তো আমি পুরো মরেই যাব। হ্যাঁ। হায় রে কপাল, কত ভাবলাম এই জীবনের শেষ সময়টায় 3 মেয়ে আর জামাই বাবাজির সাথে সুন্দর একটা জীবন করব। কিন্তু ওই আমার ছোট মেয়ে আর ওই ছোট জামাই বাদে কেউ তো দেখছি আমার প্রতি কোনো গ্যারাজ্য নেই। সবাই শুধু জায়গা জমি নিয়েই পড়ে আছে। হায় রে কপাল আমার। আরে মা, কি হলো? চুপ হয়ে গেলে কেন? আরে আমি তো আছি, সমস্যা নেই। ওরা যদি না করতে চায় তাহলে আমি তোমার সমস্ত কাজ করে দিব। হ্যাঁ, এখন চলো তো, সবকিছু দেখিয়ে দাও আমাকে। কিরে রামু, আরে ও রামু, তুই সকালবেলায় চায়ের দোকান ফেলে হঠাৎ করে আমার বাসায় আসলি কেন? কি হয়েছে?
ও তেমন কিছু নয় গো, ওই আর কি, তোমাকে একটা কথা জানাতে আসলাম। কি এমন কথা যে চায়ের দোকান ফেলে আমাকে বলতে আসলি সকাল সকাল? আচ্ছা বল শুনি। আরে হয়েছিল কি, তুমি কিছু মনে করো না। গতকাল বিকালবেলা তোমার 3 জামাই বাবাজি আমার দোকানে চা খেতে গেছিল। তারপর তোমার 2 বড় জামাই তোমার উপরে খুব রাগী গো। তোমার সয় সম্পত্তির উপর তাদের খুব লোভ, কিন্তু তোমার ছোট জামাই খুব ভালো। শোন নগেন, তোকে একটা কাজ করতে হবে। আমার যত সয় সম্পত্তি আছে তার দলিলপত্র তোকে রাখতে হবে, কারণ ওই বড় 2 জামাইয়ের উপর আমার কোনো বিশ্বাস নেই। যখন তখন আমার থেকে এগুলো চুরি করে নিয়ে যেতে পারে। তুই এগুলো রাখ, তারপর যখন প্রয়োজন হবে তখন আমি তোর থেকে নিয়ে নেব। সেটা না হয় ঠিক আছে, এত সয় সম্পত্তি তোমার জামাই বাবাজিদের দান করে দিবে নাকি? সেটা তো আমি প্রথমে ভেবেছিলাম, কিন্তু তারপর চিন্তা করলাম যেই মেয়ে আর যেই মেয়ের জামাই আমাকে দেখে শুনে রাখবে, মরার আগ পর্যন্ত আমার সাথে থাকবে, তাদেরই আমি এই জায়গা সম্পত্তি সব লিখে দেব। হ্যাঁ ঠিক আছে গো, তাহলে এখন আমি চলি। দোকানটা ফেলে এসেছি তো, দোকানটা গিয়ে আবার খুলতে হবে। ঠিক আছে ঠিক আছে রামু, তুই এখন দোকানে যা। মানে বলছিলাম কি শাশুড়ি আম্মা, আমাদের আজকেই দুপুরে খাবারটা খেয়েই বাড়িতে চলে যেতে হবে। বাড়িতে তো খুব কাজ কাম ফেলে এসেছি, সেগুলো গিয়েও সামলাতে হবে। এ কি বলছো দুলাভাই, সবে মাত্র গতকালকে আসলে, আজকে দুপুরেই খাওয়া দাওয়া করে চলে যাবে? আর 2টা দিন থাকো না দুলাভাই। না না না, কিভাবে থাকবো বল? তোর দুলাভাই ওই কৃষি খেতে কাজ করে, আজকে যে ফসলে যদি চাষ না করে আর পানি যদি না দেয় তাহলে তো সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে। না না না, আর থাকতে পারবো না। মানে শাশুড়ি মা, আপনি কিছু মনে করবেন না, আমরা আজকেই চলে যাব। হ্যাঁ না জামাই বাবাজি, ও কোনো সমস্যা নেই। তোমরা যে আমাদের সাথে একসাথে ছিলে এতেই আমি অনেক খুশি হয়েছি। সমস্যা নেই, তোমরা আজকে দুপুরের খাবারটা খেয়েই রেস্ট করে বিকালের দিকে বাড়ি চলে যেও। তা মাধুরী মা, তারা তো আজকে চলে যাবে, তোরা কবে যাবি মা? আজকেই চলে যাবি নাকি? তাহলে আজকেই তোদের বিদায় দিয়ে দে। হ্যাঁ আরে শাশুড়ি মা, আপনি কেমন কথা বলছেন? হ্যাঁ, আপনাকে এই অসুস্থ রেখে আমরা কোথায় যাব? না না না, আমরা ওই সবার মতো না। হ্যাঁ মা, তোমার জামাই ঠিক কথাই বলেছে। তোমার জামাইয়ের অনেক কাজ, বুঝেছো? তারপরেও সব ফেলে ফুলে তোমার সাথেই সময় দিচ্ছি, কারণ শেষ সময়টা তুমি সবাইকে না পেলেও আমাদের 2জনকে ঠিক পাবে। হ্যাঁ গিন্নি, ও গিন্নি, আমার তো এখানে আর মোটেও ভালো লাগছে না। আজকে তো ওই মেজো তার বউকে নিয়ে বাসায় চলে গেছে। চলো কালকে আমরাও বাসা থেকে চলে যাই। এ কি বলছেন আপনি? মাকে এই অবস্থায় রেখে আমরা কি চলে যেতে পারি বলুন? কি বলছি মানে, তোমার মাকে তো দেখছি দিব্যি সুস্থ আছে, সবার সাথে হেসে খেলে কথা বলছে, রান্না বান্না করছে। কই, অসুস্থ হলে তো বিছানায় পড়ে থাকতো, তাই না? অত শত আমি বুঝি না বাপু। এখন আপনার যদি চলে যেতে মনে চায় তাহলে চলুন, চলে যাই। আপনার উপর তো আমি আর বেশি কথা বলতে পারবো না, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি আজকের রাতটা ভালো করে গুছগাছ করে নাও। কাল সকাল সকাল হলেই ওই শাশুড়ি মাকে বলে আমরা বাড়িতে চলে যাব। মা, ও মা, শোনো না, আমরা আজকে চলে যাচ্ছি। ওই তোমার জামাই বাবাজি আজকে আবার শহরে যেতে হবে। শহরে না গেলে অনেক টাকা লোকসান হবে। হ্যাঁ, আর এমনিতেও তো তুমি খুব দিব্যি হাঁটাচলা করছো, তোমার তো কোনো অসুখ বিসুখই আমরা দেখছি না। শুধু শুধু মিথ্যে কথা বলে আমাদের কেন এই বাসায় আনলে? তুই আমার পেটের মেয়ে হয়ে এই কথাটা কিভাবে বলতে পারলি মা? আমি তোর সাথে মিথ্যে কথা কেন বলবো? সত্যি আমি অসুস্থ, জানি না আর কতদিন যে বেঁচে থাকবো।
শাশুড়ি মা, আপনি তো সত্যি আমাদের সাথে মিথ্যা কথা বলেই আমাদের কাজ কাম ফেলে রেখে এখানে নিয়ে এসেছেন। আগে জানলে তো মোটেও এই বাসায় আসতাম না। হ্যাঁ, আর এমনিতেও বিঘা বিঘা জমি আপনার কাছে পড়ে রয়েছে, আপনার মেয়ের জামাইদের আপনি তো ভাগ করেও দিতে পারেন, তাই না? এক কাজ করুন, আপনার সমস্ত সয় সম্পত্তি আমার নামে লিখে দেন, তাহলে আমি আপনাকে নিয়ে ওই শহরে চলে যাব আর আপনার সমস্ত দেখাশোনা করব। হ্যাঁ, আপনি খুব আরামসে থাকবেন। একবার শুধু আপনার ওই সয় সম্পত্তি আমার নামে লিখে দিলেই হবে। না না বাবা, আমার ওই জায়গা সম্পত্তি আমি তোমাদের নামে তো লিখে দেব না, সেটা আমার মাথায় আছে। ঠিক আছে, তোমরা যেহেতু চলে যেতে চাচ্ছ, চলে যাও, ভালো থেকো। যদি বেঁচে থাকি তাহলে আবার আসবে। ঠিক আছে মা, তাহলে এখন আমরা যাচ্ছি। হ্যাঁ, তুমি তোমার নিজের দিকে খেয়াল রেখো। ঠিক আছে মা, তোরা যা, তোদের জন্য আমার দোয়া রইল। যা যা। মা, ও মা, এই জায়গাটা তোমার কেমন লাগছে গো মা? কি আর বলবো মাধুরী, অনেক বছর আগে ঠিক এই জায়গাটাই তোরা যখন তিনটে বোন ছোট্ট ছিলি, তখন আমি তোদের তিন বোনকে নিয়ে এই জায়গাটায় ঘুরতে আসতাম। কত যে ভালো লাগলো। তার অনেক বছর পর তুই মাধুরী আমাকে আবার সেই কথা মনে করিয়ে দিলি, সেই জায়গায় আবার আনলি। আমি খুব খুশি হয়েছি মা। হ্যাঁ গো শাশুড়ি মা, এমন একটা জায়গা, প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর। শহর অঞ্চলে তো এসব আমার চোখেই দেখি না। এই জায়গাটায় এসে মনে হচ্ছে মন প্রাণ সব জুড়িয়ে গেল। তাজা বাতাস, মনটা যেমন ফুরফুর হয়ে গেল। বাবা জীবন, তোমরাও চাইলে পারতে তাদের মতো আমাকে ছেড়ে ছুড়ে চলে যেতে, কিন্তু তোমাদের কাজ দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। আমার এই ছোট্ট মেয়ে মাধুরীটাকে তুমি দেখে রেখো বাবা, মরার আগ পর্যন্ত তার সাথে থেকো বাবা, তার সাথে থেকো। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না। দেখেছিস রামু, আরে ও রামু, আমার জামাই বাবাজি আর আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি কোথায় ঘুরতে এসেছি। কত সুন্দর ভালো লাগছে পরিবেশটা, আমার মন প্রাণ সব জুড়িয়ে গেছে রে। এত সুখ আমি কোথাও পাইনি রে। হ্যাঁ গো, ঠিক কথাই বলেছ তুমি। মরার আগে এত সুন্দর মিল মহাব্বত দেখে আমারও তো মন পুরো জুড়িয়ে গেল। ওরে বাবা রে, ওরে মা, ওরে মাধুরী, শ্বাস নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে রে মা, খুব কষ্ট, খুব কষ্ট। মা, ও মা, তুমি কোনো চিন্তা করো না মা, আমি এক্ষুনি ওই ডাক্তারকে ডাক দিতে পাঠিয়েছি। ডাক্তার ডাক্তার এখনই চলে আসবে মা। তুমি তুমি কোনো চিন্তা করো না মা, আমরা আমরা সবাই আছি তো, তোমার সাথে আছি। না রে মা, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। তোরা ভালো থাকিস। শোন রামু, ওই রামু শোন, আর যত জায়গা সম্পত্তি আছে সব আমার এই ছোট মেয়ের স্বামীর নামে লিখে দিবি, আর তোরা ভালো থাকিস। বাবা, ও জামাই বাবাজি, আমার মেয়েটাকে সব সময় সুখে রেখো, সব সময় সুখে রেখো। মা, ও মা, কোথায় গেলে মা? আমাদের ছেড়ে চলে যেও না মা, আমাদের ছেড়ে চলে যেও না। ওরে মা, ও মা মাধুরী, কান্না করিস না মা। এই জামাই বাবাজি, এই নাও তোমাদের সয় সম্পত্তির কাগজ। বলেছিল, আমাকে যেমন বলেছিল আমি সেরকম কাজই করেছি। নাও, এই কাগজপত্রগুলো বুঝে নাও। আমার কাজ এখানেই শেষ বাবা, আমার কাজ এখানেই শেষ।
আমি আফসোস করছি আমার ওই বোনগুলোর জন্য। তারা খুব লোভ করেছিল এই সয় সম্পত্তির জন্য, কিন্তু কিন্তু তারা তা কিছুই পেল না। লোভ তাদের সমস্ত জায়গা জমি থেকে দূরে সরিয়ে নিল। আমরা কখনোই লোভ করিনি, আর এই জায়গা সম্পত্তি সব সময় আমরা খুব যত্ন সহকারে রাখবো। হ্যাঁ, শোনো, তোমাদের একটা কথা বলি, শোনো, কখনোই তোমরা লোভ করবে না। সব সময় মানুষের উপকারের কথা চিন্তা করবে। দেখবে সৃষ্টিকর্তা তোমাদের ভালো করবে, ভালো করবে।